ব্লেড দিয়ে তার শরীর, আমি তার হাতে হালকা একটু টান দিয়ে ব্লেড দিয়ে কেটে 2 হাতে টিপ দিয়ে আমি গুলি বের করছি। পড়ে যাওয়াতে তারা এসে তেজপাতা দিয়ে হাতের এই জায়গাটাতে তার বুক বরাবর মানে আঘাত করার চেষ্টা করে, সে ফিরাইতে গিয়ে হাতের এই জায়গায় লেগে আমি ওই পারে তাইকা তাদেরকে ডাকতেছিলাম চিল্লায়া যে সরকার পতন হয়ে গেছে। আমার আন্দোলনটা শুরু হয় পোলেরঘাট থেকে। পোলেরঘাট বাজার আপনি জানেন কিশোরগঞ্জের মধ্যে একটি অন্যতম একটি আঞ্চলিক শহর পোলেরঘাট। সেই পোলেরঘাটের তখনকার ছাত্রদলের সেক্রেটারি নুরুল্লাহ তাকে ফোন দেয় এবং আরেকজন বৈষম্য বিরোধীর, তখন তো অধিকাংশই অরাজনৈতিক ব্যক্তি ছিল। পোলেরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনের যে চত্বর, ওই জায়গাতে বসে আমরা বসার সিদ্ধান্ত নিই। রাতের বেলায় আমরা সবাই বসি, মাগরিবের নামাজের পর থেকে আমাদের মিটিং শুরু হয়। এই মিটিংয়েরও আওয়ামী লীগ ছাত্রলীগের একটা তৎপরতা আমরা দেখতে পাই। তখন আমরা তৎপরতা দেখে খুব অল্প সময়ের মধ্যে মিটিং শেষ করি এবং আমরা সিদ্ধান্ত নিই সবাই সবার জায়গা থেকে ফেসবুককে ব্যবহার করে আমরা পোলেরঘাট আঞ্চলিক শহরকে একটি আন্দোলনের স্পট ঘোষণা করি এবং আগামীকাল 18 জুলাই আন্দোলন হবে এই ঘোষণা দিই। আমি বাড়ি থেকে একটা হ্যান্ড বাইক নিয়ে গিয়েছিলাম। আমার সাথে পোলেরঘাট যে আন্দোলনে আমাদের সাথে ছিল মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার সম্মানিত সভাপতি ছিল রিয়াদ হোসেন, সে আমার সফর সঙ্গী ছিল, আমার সাথে ছিল। তাকে নিয়ে ফয়সাল ছিল মাদ্রাসা শাখার সভাপতি তখনকার, ফয়সাল, আমরা 3 জন যাই। আমার এলাকার ছেলেপেলে নিয়ে মোটামুটি 100 ছাত্র জনতা হবে। তখন আমি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে পোলেরঘাট চিনিরকলের স্কুলের সিঁড়িতে দাঁড়িয়ে আমি তখন কিছু বিপ্লবী কথা বলেছিলাম। ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্যে চেতনাময়ী কিছু বক্তব্য দেওয়ার পরে তাদেরকে নিয়ে আমরা পোলেরঘাট শহরে উঠি। আন্দোলন পোলেরঘাট, এই আন্দোলন হবে জেনে পোলেরঘাটে প্রশাসনও একটি অবস্থান নিয়েছিল। সেই মুহূর্তে আন্দোলন চলমান। পোলেরঘাটের আপনি কিছু ফুটেজ দেখতে পাবেন আমার ওই সময়। পোলেরঘাট চৌরাস্তা যেটা গছিয়াটা পাকুন্দিয়া রোডের মধ্যবর্তী স্থানে তখন বেঞ্চ দাঁড় করিয়ে আমি বক্তব্য দিয়েছিলাম যে আমাদের দাবি যে পর্যন্ত ছাত্র জনতার যে দাবি কোটা সংস্কার, এটা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। 23 জুলাই হোসেনপুর উপজেলার সভাপতি, ছাত্র শিবিরের সভাপতি, তার নামও ফরহাদ, সে ওই রাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়াতে পাকুন্দিয়া উপজেলায় সব জায়গায় ছড়িয়ে পড়ে যে ছাত্র শিবিরের ফরহাদ গ্রেপ্তার হয়েছে, মানে হচ্ছে আমি গ্রেপ্তার হয়ে গেছি। এই সংবাদ ছড়ায় যাওয়ার পরে প্রশাসনের মধ্য থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, তারা আমাকে পরামর্শ দেয় এবং বিভিন্ন সাংবাদিক যাদের সাথে আমার সম্পর্ক ভালো, তারা আমাকে পরামর্শ দেয় এবং আমি জেলা সভাপতিরও পরামর্শে, তখনকার জেলা সভাপতি হাসান আল মামুন ভাই, ওনার পরামর্শে আমি এলাকা ছাড়তে বাধ্য হই। পুলিশ এর আগেও বিভিন্ন আন্দোলনে আমার বাড়ি চিনত, আমাকে চিনত, কিন্তু যে কোনো আন্দোলন সংগ্রামে আমার বাড়িতে পুলিশ হানা দিত। তো আন্দোলনকে চালায়া যাওয়ার স্বার্থে এবং গ্রেপ্তার এড়ানো থেকে চিন্তা করে আমি তখনকার সময় আমি রাতে সিলেটে পাড়ি জমাই। সিলেটে থেকে যখন আমি আন্দোলনগুলি দেখছিলাম, তো আমি 3 তারিখ আমার বড় ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা শাখার অর্থ সম্পাদক HM এরশাদ ভূঁইয়া ভাইকে বললাম যে তুমিও তো সংগঠন করছো, তো আজকের যে অবস্থা, যে ভয়াবহতা, আমার কাছে মনে হচ্ছে যে আন্দোলন সরকার পতন হবে ইনশাল্লাহ এই আন্দোলনে, আর নয়তো এই আন্দোলন চরম ব্যর্থ হবে। আমি ভাইকে বললাম যে দেখো, তুমি তো আন্দোলন করছো, তুমি তো সংগঠন করছো, আজকে যদি এই আন্দোলন যদি আমাকে রেখে যদি আন্দোলন সফল হয়ে যায়, সরকার 1 দফার যে আন্দোলন এটা যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আমি আজীবন আমার নিজের কাছে আমি নিজে গাদ্দার থাকবো, নিজের কাছে নিজে আমি আজীবন প্রশ্নবিদ্ধ থেকে যাব। ভাইয়া বলতেছে কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না, যাওয়া যাবে না। একটা ভীতিকর পরিবেশ, ওই পরিবেশও আমি ভাইয়ের সাথে একমতন রাগ দেখাইয়া আমি বের হয়ে পড়ছি যে যদি আমার মৃত্যু এই দিকেই থাকে তাহলে ঘরের ভিতরে তো আমার মৃত্যু হইতে পারে, আমি বের হয়ে যাবই। ভাইয়াকে একমতন পাশ কাটায়া আমি বের হয়ে পড়ি। বের হয়ে সিলেটের বাস টার্মিনাল একদম শুনশান নীরব নিস্তব্ধ অবস্থায় আমি দেখতে পেলাম এক লোক ভ্যানের মধ্যে কিছু কাপড় বিক্রি করতেছে।
তা আমি মাদ্রাসার ছাত্র, প্রায় সময় পাঞ্জাবিই পরি বেশি, কিন্তু আন্দোলনে পাঞ্জাবি পরে গেলে জামাত শিবির ট্যাগ দেয়া, এবং আমাকে তো প্রশাসন চিনে, তো আমি প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার জন্যে আমি ওই জায়গা থেকে, আমার মনে আছে 200 টাকা দিয়ে একটা সাদা শার্ট কিনেছিলাম এবং বাড়ি থেকে প্যান্ট পরে আমি এই 3 তারিখ রাতে বাড়িতে আসলাম। ফজরের সময় বাড়িতে আসছি, 1 ঘন্টা ঘুমায়া। আমার মনে আছে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিয়েছিল তারা গফরগাঁও থেকে লোক ভাড়া করে এনেছিল 4 তারিখে। তাদের হাতে ঠেটা ছিল, বলম ছিল, গ্রামের ভাষায় বলে তেজপাতা ছিল, এবং আপনি দেখবেন যে বিল্ডিং নির্মাণে যে তাগারি ব্যবহার করে এটাকে ডাল হিসেবে তারা বানাইছে হাতে। ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা ছাত্র জনতা, আমাদের হাতে তো আর তেমন অস্ত্রশস্ত্র নেই। আমাদের সাথে পাইপ, ইট, এরপরে হচ্ছে কিছু ছাত্র জনতা গোলাইন, মার্বেল দিয়ে গোলাইন ব্যবহার করত। আমার স্মৃতিতে এখনও বাজে, আমার চোখে এখনও জল জল করে ভাসে। প্রথম ধাপে যখন আমরা তাদেরকে একবারে থানা পর্যন্ত নিয়ে যাই, পরে পুলিশ সহ তাদের যখন গুলি করতে করতে আগায়, তখন আমার সাথে একটা ছেলে ছিল নারান্দি ইউনিয়নের, রাব্বুল ইসলাম। সে জার্মানি ছিল, কচুরিপানা, এটাতে স্লিপ খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়াতে তারা এসে তেজপাতা দিয়ে হাতের এই জায়গাটাতে তার বুক বরাবর মানে আঘাত করার চেষ্টা করে। সে ফিরাইতে গিয়ে হাতের এই জায়গায় লেগে এখান থেকে এখান পর্যন্ত কেটে যায় এবং হাড় বেসে যায় একবারে। এই অবস্থা তাকে আমি তুলে নিয়ে বর্তমান পাকুন্দিয়া উপজেলার সেক্রেটারি আনম মুমতাজ ভাই, ওনার ছেলে ছিল মুবাশির, তাকে দিয়ে আমি হুসিন্দি দিয়ে বের করে দিই যে হাত বেঁধে যে তাকে নিয়ে যাও। তখন সৈয়দ নজরুলে নিয়ে আসে, তখনও চিকিৎসা দিতে চায় না। এরপরে আমি চিন্তা করলাম যে আহত হচ্ছে ছাত্ররা, আমি বরঞ্চ আক্রমণে না গিয়া তাদেরকে সেবা দেওয়ার চিন্তা করলাম। তখন তো ডাক্তারও নাই, ডাক্তাররাও দোকান বন্ধ করে ফেলছে। আমার মনে আছে কমসে কম 5 থেকে 7 জনের গুলি আমি বের করছি। পাকুন্দিয়া পৌরসভার পাশে একটা দোকান ছিল মনোয়ারির, ওই দোকান থেকে তখন তো কিছুই পাওয়া যায় না, আমি ব্লেড কিনলাম। ব্লেড কিনে জিসান সহ আরও কয়েকজনের, জিসান একটা ছেলে, সে সম্মুখে ছিল, সিটাগুলি মানে অসংখ্য গুলি লাগছে তার হাতে পায়ে, তার মানে উড়াতে, বুকে। এমন হয়েছে আমি ব্লেড দিয়ে তার শরীর মানে কোনো ইনজেকশন নাই, কোনো মানে ব্যথা নিরাময় কোনো কিছু নাই, এ অবস্থায় তার চোখে একজন ধরে রাখছে। আমি তার হাতে একদম মানে মাসকেলাই ডাইল যেটাকে বলে এইরকম একবারে সিটাগুলি ভাসতেছে। আমি হাত উড়াত এভাবে হালকা একটু টান দিয়ে ব্লেড দিয়ে কেটে 2 হাতে টিপ দিয়ে আমি ডাইলগুলি মানে গুলিগুলি বের করছি। 5 তারিখ সকালে বাড়িতে গেছি, আম্মা 4 তারিখে বাড়িতে আসছে। আম্মার সাথে আমার কেমন যেন দেখা হচ্ছে না, আম্মা পাগল প্রায় অবস্থা। আমি বাড়িতে যাওয়ার পরেই যেটা আমাকে এখনও খুব মনে পড়ে, আম্মা আমাকে দেখি ঘর থেকে দৌড়ে এসে আমাকে ঝাঁপিয়ে ধরে কাঁদতেছিলেন, চিল্লায় চিল্লায় কাঁদতেছিলেন যে তুই সিলেট থেকে কেন আসছস, তোরা তো গুলি করে মাইরে লাইব। এই অবস্থা ছিল। আমি আম্মারে বললাম যে সমস্যা নাই, তুমি কাইন্দো না, ঠিক হয়ে যাইব, তুমি দোয়া করো, সরকার পতন হয়ে যাইব ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় 5 তারিখে অনেকেই যেই সময় খবরটা পায় নাই যে সরকার পতন হয়েছে, ওই সময় আমি খবরটা পাইছি। কে যেন আমাকে ঢাকা থেকে ফোন দিয়ে বলছিল যে সরকার পতন হয়ে গেছে। আমি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ছাত্র শিবিরের আমার পাশের গ্রামের সাথী জাকির ওয়াইরে নিয়ে আমি এত জোরে মোটরসাইকেল চালাইছিলাম, আমার মনে আছে চোখ দিকে একজনের হাঁস মাইরে ফেলছিলাম, আমার মোটরসাইকেলের নিচে পড়ে হাঁস মারা গেছে। আমি শুধু ডাক দিয়ে বলছিলাম যে যার হাঁসে হোক, আচ্ছা পরে যদি জরিমানা দেওয়া লাগে পরে দিব। আমি মানে কেউ জানে না সরকার পতন হয়েছে। দরগা বাজার দিয়ে যাচ্ছি মোটরসাইকেল দিয়ে, আর চিল্লাইতেছি যে সরকার পতন হয়ে গেছে। হুসিন্দি বাজার, হুসিন্দি চৌরাস্তা, যেটা পাকুন্দিয়া সৈয়দগাঁও চৌরাস্তা বলে। এরপর পাকুন্দিয়া গিয়া মানে জামাতের যে অফিস ছাত্র শিবিরের, এটা আওয়ামী লীগ আক্রমণ করবে বিদায়ী ডাল হিসাবে এটা ইট বালিশ দিয়া মানে একবারে ব্যারিকেড দিয়ে বাংকারের মতো বানায় ফেলছিল। আমি ওই পারে তাইকা তাদেরকে ডাকতেছিলাম চিল্লায়া চিল্লায়া যে সরকার পতন হয়ে গেছে, অথচ পাকুন্দিয়াতে তারা তখনও খবর পায় নাই যে সরকার পতন হয়েছে। এরপরে তো
আমরা সবাই মিলে আনন্দ মিছিল করছি।